Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলারদের বিপদে পড়ার মতো কিছু না করতে সতর্ক করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে এক দফা এক দাবিতে অনড় থাকবেন কোচকে বয়কট করা 18 ফুটবলার। সুষ্ঠু তদন্ত করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বললেন বাফুফে কারো কাছে জিম্মি নয়। সবশেষ সাফ টুর্নামেন্টে বাংলাদেশের নারীরা শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসলেও অসন্তোষ প্রকাশ করেন কোচ পিটার বাটলারের আচরণ নিয়ে। নারীদের দায়িত্বে সেই বাটলারকেই 2 বছরের জন্য বাফুফে নিয়োগ দিলে চরম উত্তাপ বিরাজ করে নারী ফুটবলে। মানসিক হয়রানি, দুর্ব্যবহার, বৈষম্য সহ অনেক অভিযোগই উঠে আসে 3 পৃষ্ঠার লিখিত বক্তব্যে। পরিস্থিতি এখন এমন যে বাটলার নয়তো কোচ বিদ্রোহে অংশ নেয় 18 ফুটবলার। কাকে রাখবে এ নিয়ে বিপাকে বাফুফে। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান ঋতুপর্ণা চাকমা। এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলা হয়নি, বলেন আমরা সিনিয়ররা কখনো কোনোদিন জুনিয়রদের পোস্ট করতে সবাইকে ডেকে নিয়ে তাদের থেকে হচ্ছে লিখিত একটা স্বাক্ষর দিতে যে তারা ট্রেনিং করবে কিনা। যারা ট্রেনিং করবে তারা হ্যাঁ লিখছে, যারা ট্রেনিং করবে না তারা না লিখছে। নারী ফুটবলারদের সতর্কবার্তা দিয়েছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেই সাথে চান সুষ্ঠু সমাধান। আমি মেয়েদের সাথে সেভারেল টাইম কথা বলছি, একজন করে কথা বলছি, ওদেরকে বারবার একই কথা বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়। এই ঘটনার জেরে নারী ফুটবলারদের দাবির যৌক্তিকতা পর্যালোচনা করতে ইমরুল হাসানের নেতৃত্বে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেন বাফুফের এই সিনিয়র সহসভাপতি। মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে, সেটাও কিন্তু একরকম ঠিক না। তো আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা খুঁজতে পারবো। মঙ্গলবার কোচ পিটার বাটলার টিম মিটিংয়ে ডাকলেও অংশ নেননি বেশিরভাগ ফুটবলার। এরপর 30 জানুয়ারি বাটলারের জিম সেশনে ক্যাম্পে থাকা 30 খেলোয়াড়ের মধ্যে অংশ নেয় মাত্র 12 জন। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। না, সাবিনা ঋতুপর্ণাদের যে অর্জন সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে এই বিষয়টা নিয়ে ওভারঅল ডিবেট আছে যে ইংলিশ কোচ পিটার বাটলার তিনি ডিসিপ্লিন ইস্যুতে আসলে ভালোর জন্য কথা বলেছেন কিনা, নারী দলের ফুটবলাররা যেটা বলছে সেটাও আসলে শতভাগ ঠিকঠাক আছে কিনা, এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হতেই পারে। একদমই তাই। যেমনটা আমরা শুনছিলাম যে সুষ্ঠু একটা তদন্ত করার আশ্বাস দিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। দেখা যাক আসলে সবশেষ কোথায় যে দাঁড়ায় এই বিষয়টি। হোপফুলি এটা সলভ হয়ে যাবে। যেতে চাই বিপিএলে আগ্রাসী আচরণের জন্য শাস্তি পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। 4টি ডিমেরিট পয়েন্ট পেয়ে 2 ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাকে। সাকিবের ঘটনাটি সিলেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে। সেই ম্যাচে 3য় ওভারে গ্রাহাম ক্লার্ককে ফিরিয়েছিলেন সাকিব। এরপর ব্যাটারকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় তাকে। বিষয়টি নজর এড়ায়নি 2 অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের। ম্যাচ শেষে তারা সাকিবের নামে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান একটি ডিমেরিট পয়েন্ট দেন সাকিবকে। এর আগে গত 12 জানুয়ারি খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে 3টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব। বিপিএলে এবার টিকিট বিক্রি থেকে রেকর্ড পরিমাণ আয় বিসিবির। এখন পর্যন্ত প্রায় 10.5 কোটি টাকার মতো আয় হয়েছে এবারের আসরে। এর আগে যা সর্বোচ্চ ছিল 4.5 কোটি টাকার মতো। প্রথম দিনের অব্যবস্থাপনা, গেট ভাঙচুরের ইস্যু ছাপিয়ে টিকিট বিক্রিতে এবার সফল বিসিবি। প্রথমবারের মতো টিকিট দেয়া হয় অনলাইনে। একদম বিপিএলের এবারের আসরের প্রথম দিনের ঘটনা এটি। টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা গেট ভাঙচুর করে, একই সাথে কাউন্টারে দেয় আগুন। অনলাইনে টিকিট কাটা নিয়ে সমস্যা, জটিলতার পর বিতর্ক, প্রশ্ন উঠেছিল বিপিএলের অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়েও। তবে সেই বিপিএলেই এবারের আসরে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি করেছে দেশের ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত বিপিএলের যে কয়টি আসর হয়েছে সেগুলোতে সর্বোচ্চ পরিমাণ টিকিট বিক্রি হয়েছে প্রায় 4.5 কোটি টাকার মতো। তবে এবার সেটি ছাপিয়ে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি করেছে বিসিবি। এখনও লিগ পর্বের একটা দিন বাকি, সেই সাথে বাকি প্লে অফের সবকটি ম্যাচ। তার আগেই প্রায় 10.5 কোটি টাকার টিকিট বিক্রি করেছে ক্রিকেট বোর্ড। এবারই প্রথমবারের মতো অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট। প্রায় সিংহভাগ টিকিটই কিন্তু দেয়া হয়েছে অনলাইনে। বাকি টিকিটগুলো নির্দিষ্ট কাউন্টার এবং নির্দিষ্ট ব্যাংকের শাখায় কিন্তু দেয়া হয়েছে। এবং এই অনলাইনের টিকিট নিয়ে শুরু থেকে একটা জটিলতা ছিল, প্রশ্ন ছিল, অনেকেই অনেক সমালোচনা করেছিলেন। তবে সেই সমালোচনা ছাপিয়ে দিন শেষে সফল এবং আলোর মুখ দেখেছে বিসিবি।
টুর্নামেন্টের এখনও বাকি প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনালের মতো বিগ ম্যাচ, সেই সাথে লিগ পর্বের দুটো খেলাও বাকি। এখন পর্যন্ত যে অর্থ বিসিবি আয় করেছে টিকিট বিক্রি থেকে, নিঃসন্দেহে টুর্নামেন্ট শেষে সেই পরিমাণ অর্থটা আরও বড় অঙ্কে দাঁড়াবে এবং যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে ভবিষ্যতে তারা এখান থেকে লভ্যাংশ প্রত্যাশা করতেই পারে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সাঁতার ফেডারেশনের অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সহকারী সচিবের। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কমিটিতে কেন সরকারি কর্মকর্তা, সার্চ কমিটি স্পষ্ট করলে তা পরিষ্কার হতো বলে জানান সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান। তবে ফেডারেশনের সরকারি কর্মকর্তার উপস্থিতিকে ইতিবাচক বলছেন সার্চ কমিটির সদস্য আজাদ মজুমদার। গত বছরের 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকার। সেই ধারাবাহিকতায় 11 সেপ্টেম্বর বিভিন্ন ফেডারেশনে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের 16 জন কর্মকর্তা কর্মচারীকে করা হয় প্রত্যাহার। ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে অ্যাডহক কমিটিগুলোতে ক্রীড়া সংশ্লিষ্টদের রাখতে জোর দেয় সরকার। তবে সাঁতার ফেডারেশনের অ্যাডহক কমিটিতে এসেছে মোয়াজ্জেম হোসেনের নাম, যিনি যুক্ত আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব হিসেবে। ফলে এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বলছেন উনি কোনো সমস্যা তৈরি করছেন না। আমরা বিশ্বাস করি যে ওনার উপস্থিতি সাঁতারকে আসলে আরো এগিয়ে নিতে বা সাঁতার ফেডারেশনের কার্যক্রমকে আরেকটু সহজ করতে সহযোগিতা করে। সচিব কমিটিতে থাকাতে আসলে যে অনেকেই কিছুটা সারপ্রাইজ হয়েছে, কারণ হচ্ছে যে গত সেপ্টেম্বর মাসে যখন 42টা ফেডারেশনের প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলো, ঠিক একদিন পরেই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তাদের 16 জন কর্মকর্তাকে বিভিন্ন কমিটি থেকে আসলে সরিয়ে নিয়ে এসেছে। ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি নির্বাচনের ক্ষেত্রে সার্চ কমিটির প্রস্তাবক হিসেবে কাজ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসে বলে জানান সার্চ কমিটির সদস্য আজাদ মজুমদার। আর কমিটির যদি সুপারিশ নাই থাকে তবে তা স্পষ্ট করে উল্লেখ করার কথা বলেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান। সার্চ কমিটি এটুকু বলতে পারতো যে তারা কেন এই একান্ত সচিবকে এই কমিটিতে রেখেছে, তার ব্যাখ্যা দিতে পারত। এমন না যে সার্চ কমিটি কোনো তদন্ত কমিটি বা সার্চ কমিটি একেবারে সার্চ কমিটি কোনো কিছু দিলে সেটা সাথে মন্ত্রণালয় সংযোজন বিয়োজন করতে পারবে না, এরকম বিষয় না। কমিটিতে সরকারি কর্মকর্তার উপস্থিতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাবিত হতে পারে বলছেন আনিসুর রহমান। তবে সরকারি কর্মকর্তার স্থান পাওয়াকে ইতিবাচক বলছেন আজাদ মজুমদার। সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ যদি কোনো ওই ফেডারেশনে থাকে, এটা বরঞ্চ ইতিবাচকভাবে দেখা উচিত, এই কারণে যে তাতে করে সরকারের সাথে সরাসরি যোগাযোগের একটা সুযোগ তৈরি হয়। আমার মনে হয় না যে একান্ত সচিব কমিটিতে থাকলে কোনো সিদ্ধান্ত গ্রহণের সরকারের হস্তক্ষেপ হবে, তবে এটা ঠিক যে প্রভাবিত হতে পারে। সাঁতারকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত অংশগ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্লে অফ রাউন্ডে ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকেই পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ম্যান সিটি। এদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ সেল্টিক। পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক ফরাসি ক্লাব ব্রেস্টকে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েছে দুই ইটালিয়ান জায়ান্ট এসি মিলান ও ইউভেন্টাস। ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে লড়বে ইউভেন্টাস, আর মিলানের প্রতিপক্ষ জার্মান ক্লাব ফেইনর্ড। আগামী মাসে অনুষ্ঠিত হবে প্লে অফ রাউন্ডের সব ম্যাচ, যেখানে আগেই শেষ 16 নিশ্চিত করেছে লিভারপুল, বার্সেলোনা সহ 8টি ক্লাব। প্লে অফ জিতে শেষ 16 নিশ্চিত করবে বাকি 8 দল। এদিকে 2026 বিশ্বকাপে খেলতে আগ্রহী লিওনেল মেসি, তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানোর সময় আসেনি বলছেন লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচের মতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের। এক সাক্ষাৎকারে ডি মারিয়াকে নিয়েও নিজের ভাবনা জানান তিনি। স্ক্যালোনির মতে ডি মারিয়ার জন্য এর চেয়ে ভালো শেষ হতেই পারে না। 2022-এ কাতার বিশ্বকাপ জিতে স্বপ্নের শিখরে পৌঁছেছেন লিওনেল মেসি। ফুটবল ভক্তদের মনে প্রশ্ন ছিল, এখানেই থামবেন এলএম10 নাকি নিজেকে পূর্ণতা দিতে আরও একটি বিশ্বকাপের স্বপ্নে মাঠে নামবেন লিও। গত বছরের অক্টোবরে মার্কা আমেরিকা লেজেন্ড পুরস্কার নিতে এসে মেসি এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, দেখা যাক কি হয়। একাধিকবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনিকেও। এবার অবশ্য 2026 বিশ্বকাপে মেসির খেলা নিয়ে অনেকটাই ইতিবাচক ইঙ্গিত দিলেন স্ক্যালোনি। তার দাবি, এখনও আনুষ্ঠানিকভাবে জানানোর সময় না এলেও 26 বিশ্বকাপে খেলতে চান মেসি।
প্রথম কথা হলো, মেসি এবং তার সতীর্থরা জানে এখনো যথেষ্ট সময় আছে হাতে। সে এবং বাকিরাও বিশ্বকাপ খেলতে আগ্রহী। ব্যাপারটি কোন দিকে গড়ায় তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান। দক্ষিণ আমেরিকার খেলাধুলা ভিত্তিক সাবস্ক্রিপশন টিভি চ্যানেল ডি স্পোর্টসকে স্কালোনি আরও বলেছেন, মেসি যেন সুখী থাকে সেটাই তার একমাত্র চাওয়া। ৩৭ বছর বয়সী মেসির উপর কোনো চাপ তৈরি করতে চান না এই আর্জেন্টাইন কোচ। বলেছেন, মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে কি করবে সে বিষয়ে তারা বলার কেউ না। গত বছর কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন আরেক কিংবদন্তি আনহেল ডি মারিয়া। স্কালোনি বলছেন, ডি মারিয়ার জন্য এর চেয়ে ভালো শেষ আর হতেই পারত না। তার কথা অনুযায়ী ব্যাপারটা শেষ হয়েছে, এর চেয়ে ভালোভাবে আর শেষ হতে পারত না। সে যদি নিজের ক্যারিয়ার নিয়ে সিনেমা, বই কিংবা গল্প লিখত, আমার মনে হয় না যেভাবে শেষ করেছে তার চেয়ে ভালোভাবে লিখতে পারত। বন্ধু, ডি মারিয়ার অধ্যায় তো শেষ, তবে 2026 বিশ্বকাপে খেলুক মেসি এই চাওয়া হুয়ান রিকেলমে, কার্লোস তেভেজের মতো সাবেক লেজেন্ডের থেকে শুরু করে বর্তমান তারকা ম্যাক অ্যালিস্টারদেরও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আরও একবার ফুটবল ইতিহাসের পাতায় সবার আগে নিজের নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে 700 ম্যাচে জয়ের রেকর্ড গড়লেন এই তারকা। সৌদির ক্লাব আল নাসেরের হয়ে নিজেদের সবশেষ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। অভাবনীয় এই রেকর্ড গড়েছেন 5টি ভিন্ন ক্লাবের হয়ে, যেখানে সর্বোচ্চ 316 ম্যাচে জয় পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদো আর রেকর্ড জড়িত ওতপ্রোতভাবে। তিনি মাঠে নামলেই রেকর্ড যেন ছুটে আসে তার কাছে। এবারও হলো না তার ব্যতিক্রম। সৌদি প্রো লিগের ম্যাচে আরও একবার প্রমাণ করলেন এখনও তিনি এগিয়ে আছেন অনেকের চেয়ে। বৃহস্পতিবার রাতে আল রায়াদের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে আল নাসর, যেখানে ম্যাচের প্রথম গোলটাই এসেছে এই ফরওয়ার্ডের পা থেকে। এমন জয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন CR7। প্রথম ফুটবলার হিসেবে ক্লাবের হয়ে 700 ম্যাচ জয়ের মাইলফলক অর্জন করেছেন তিনি। ক্যারিয়ারে মোট 5টি ভিন্ন ক্লাবের হয়ে এই কীর্তি গড়েছেন রোনালদো। এর মাঝে আল নাসরের হয়েই জয় পেয়েছেন 66 ম্যাচে। 2023 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সৌদির ক্লাবটির হয়ে খেলেছেন 94 ম্যাচ। CR7 তার ক্লাব জার্নিতে সর্বোচ্চ 316 জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত ক্লাবের জার্সি গায়ে জিতেছেন 4টি চ্যাম্পিয়ন্স লিগ আর 2 বার লা লিগা। ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 214টি ম্যাচে জয় পেয়েছেন এই পর্তুগিজ তারকা। 2009 সালে রিয়ালে যাওয়ার আগে 2 মেয়াদে এই জয় পান তিনি। আর ইউভেন্টাসের হয়ে জয় পেয়েছেন 66 ম্যাচে। মূলত স্পোর্টিং লিসবনের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন CR7। স্বদেশি ক্লাবের হয়ে তিনি জয় পেয়েছেন 13 ম্যাচে। আপাতত সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছে তার দল আল নাসর। 18 ম্যাচে 11 জয় ও 5 ড্র নিয়ে তাদের পয়েন্ট 38। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দেশের ক্রিকেটে প্রথমবারের মতো বিপিএল এর মঞ্চে আম্পায়ারের ভূমিকায় 2 ভাই। বৃহস্পতিবার সিলেট ও চিটাগংয়ের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে বড় ভাই আরমান আলী রাজন আর চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন ছোট ভাই কামরুজ্জামান লিমন। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে মানেন অনুপ্রেরণা। আন্তর্জাতিক ক্রিকেটে একসাথে আম্পায়ারিং এর স্বপ্ন এখন এই ভ্রাতৃদ্বয়ের। দেশের ক্রিকেটে প্রথমবারের মতো বিপিএল এর মঞ্চে 2 ভাই একসঙ্গে আম্পায়ারিং করেছেন। বিপিএলে সিলেট এবং চট্টগ্রামের বৃহস্পতিবারের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাজন এবং 4th আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিমন। দুজনে আজকে আমাদের সঙ্গে আছেন। একটু যদি জানতে চাই, অনুভূতিটা কেমন ছিল একই সঙ্গে 2 ভাই আম্পায়ারিং করলেন? অনুভূতিটা খুবই ভালো ছিল এবং আমরা চেষ্টা করেছি ভালো করার, এবং একটু যদি বলি একটু ভয়ও লেগেছিল, কিন্তু ভালো লেগেছে খুবই। বড় ভাই আলী আরমান রাজন আর ছোট ভাই কামরুজ্জামান লিমন। বড় ক্রিকেটার হবার স্বপ্নে একসময় 22 গজ মাতিয়েছিলেন রাজন। খেলেছেন লাল সবুজ জার্সিতে যুব বিশ্বকাপও। আর বড় ভাইয়ের দেখানো পথেই হেঁটেছেন লিমন। ছোট ভাইও একই পেশে আসলো, এটা কি আসলে কোনো স্বপ্ন ছিল কিনা, বা একসাথে দুই ভাই একই পেশে? এক স্বপ্ন ছিল না। আমি তো ক্রিকেট খেলতাম, আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছি, ও দেখতো আমার সাথে। তারপরও আস্তে আস্তে আমিও করতেছিলাম কন্টিনিউ, ও করতেছিল, সেই জন্য দেখে দেখি এখন এই পেশায় আসলে আসা হচ্ছে। বেসিক্যালি আমার ফ্যামিলিতে দেখা যায় মোস্টলি সবাই ক্রিকেটের সাথে কোনো না কোনো সময় জড়িত ছিল, এবং আমার বড় ভাই রাজন ভাই একটা সময় অনেক দূর ক্রিকেট খেলেছে।
তো এই পেশায় উনি আমাকে মোটিভেট করেছিল যে চলো কোয়ালিফাইংটা করি। সো তখন ওইটা আসলে অতটা সিরিয়াসলি নেওয়া হয়নি, শখের বশেই করা। তারপর থেকে জার্নিটা একসাথে শুরু। আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ানো স্বদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেই মানেন অনুপ্রেরণা। বড় ভাইকে টপকে আম্পায়ারের পরীক্ষায় টপার হয়েছিলেন লিমন। একসাথে দুজন পরীক্ষা দিলাম, ও ভালো করছে, সবচেয়ে টপ করছিল ও, আমি সেকেন্ডের মতো হয়েছিলাম। আমাদের স্পেশালি সৈকত ভাইকে দেখে আমাদের বেশি ইন্সপায়ার হই আমরা। রিলেটেড যে পড়াশোনা বা যেই কাজগুলো করা লাগে, সিমুলেশন অ্যান্ড এভরিথিং, এটা সর্বদাই দুই ভাই একসাথে আম্পায়ারিং করার কারণে দেখা গেছে এই অ্যাক্সেসটা খুবই ইজি হয়। এবং ওনার যেহেতু প্লেয়িং ব্যাকগ্রাউন্ড ছিল, উনি আমাকে আরও কিছু জিনিস টিপস অনেক পরামর্শ দিয়েছে, যেগুলো আমার আসলে অনেক ফলপ্রসূ হয়েছে আমার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে দুই ভাই আম্পায়ারিং করার ঘটনাও আছে। দক্ষিণ আফ্রিকান মারাইস ইরাসমাস ও আদ্রিয়ান হোলস্টক একই ম্যাচে করেছিলেন আম্পায়ারিং। দেশের ক্রিকেটেও এবার হলো এমন নজির। ঢাকা প্রিমিয়ার লিগেও এই ভ্রাতৃদ্বয় একই ম্যাচে করেছেন আম্পায়ারিং। দুই ভাইয়ের স্বপ্নটা এবার একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের। স্বপ্নটা থাকবে যদি সত্যি বলি, আমরা দুই ভাই একসাথে ইন্টারন্যাশনাল একটা ম্যাচ করব ইনশাল্লাহ একসাথে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে 5 উইকেটে 136 রান করে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও 518 রানে পিছিয়ে লঙ্কানরা। ফলো অন এড়াতে তাদের আরও 319 রান করতে হবে। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র 27 ওভার। 3 উইকেটে 44 রান নিয়ে তৃতীয় দিন শুরু করা লঙ্কানরা 27 ওভারে তুলেছে 92 রান। কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা সাজঘরে ফিরলেও 63 রান করে দিনেশ চান্দিমাল ও 10 রানে অপরাজিত আছেন কুশল মেন্ডিস। এই দুজন 29 রানের জুটি গড়ার পর শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় দিনের শেষ 2 সেশনের খেলা। এর আগে ওসমান খোয়াজার ডাবল সেঞ্চুরি, স্মিথ ও ইংলিশের শতকে 654 রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। পিঠের চোটের কারণে এবারের আসর মিস করতে যাচ্ছেন এই তারকা। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পিঠের নিচের দিকে ব্যথার কারণে খেলা হচ্ছে না মার্শের। সবশেষ বোর্ডের গাভাস্কার সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই অলরাউন্ডার। তার ফিটনেস নিয়েও হয় আলোচনা। যদিও সিরিজের শেষ ম্যাচে ওয়েবস্টারের কাছে হারান জায়গা, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশ্রাম নিলেও এই সময়টাতে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে ইনজুরি। এদিকে গুঞ্জন রয়েছে মিচেল মার্শের বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন জ্যাক ফ্রেজার ও ম্যাককার্ক। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।